শেষ পর্যন্ত যেন এক অদ্ভুত দৃশ্যই দেখা গেল, যে আমেরিকাকে এতদিন বিশ্বমঞ্চের অদম্য শক্তি বলে মনে করা হতো, সেই আমেরিকায় যেন এসে দাঁড়ালো এক নীরব স্বীকারোক্তির সামনে। সরাসরি কেউ বলেনি আমরা হেরে গেছি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের ভাঁজে ভাঁজে সেই কথাটাই যেন লুকিয়েছিল। ভদ্রলোক মুখে বলছেন জিতেছেন, কিন্তু যুদ্ধের চিন্তায় ঝুলে পড়া চোয়াল বলছে অন্য কথা। শব্দে শব্দে তিনি বিজয়ের মালা গাঁথতে চাইলেন, কিন্তু সেই মালার ফুলগুলো যেন কোথাও একটু শুকনো, কোথাও আবার সুতো ছিঁড়ে ঝুলে পড়ছে। তিনি বললেন লক্ষ্য প্রায় পূরণ, শত্রু দুর্বল, আমেরিকা আগের চেয়ে শক্তিশালী। কিন্তু এই সব কথার মাঝেই এমন এক শূন্যতা রয়ে গেল, যেটা ঢাকার মতো কোনো বাক্য তার কাছে ছিল না। কারণ বিজয়ের গল্পে সাধারণত একটা স্পষ্ট শেষ থাকে, এখানে সেই শেষটি নেই, আছে শুধু আরো কিছুদিন চালিয়ে যাওয়ার কথা। দেখলে মনে হয় তিনি যেন এক ছাত্র, পরীক্ষার খাতা জমা দিয়ে বাইরে এসে বলছেন খুব ভালো হয়েছে পরীক্ষা, অথচ নিজের মনেই জানে কিছু প্রশ্ন ফাঁকা রয়ে গেছে। এই ভাষণের ভেতর দিয়ে আসলে যে সত্যটা ধরা পড়ে তা হলো আমেরিকা যুদ্ধটা জেতেনি, আবার সহজে হার মেনেও নেয়নি, বরং এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে পিছু হটা ছাড়া আর কোনো সম্মানজনক পথ চোখে পড়ছে না। আর সেই পিছু হটার কথাটাকে ঢাকতেই এত শব্দ, এত ঘোষণা, এত আত্মবিশ্বাসের অভিনয়। সব মিলিয়ে ট্রাম্পের এই ভাষণটা এক অদ্ভুত কাব্য, যেখানে শব্দগুলো বিজয়ের, কিন্তু অর্থটা পরাজয়ের দিকে ঝুঁকে আছে। রাজনীতি বড় বিচিত্র বস্তু, এখানে কখনো কখনো যুদ্ধক্ষেত্রে কি ঘটছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কে কিভাবে গল্পটা বলছে। আর সেই গল্প বলার শিল্পে নিঃসন্দেহে একজন সিদ্ধহস্ত কারিগর ডোনাল্ড ট্রাম্প। তিনি জানেন কিভাবে পরাজয়ের ধুলো ঝেড়ে সেটাকে বিজয়ের মুকুটে রূপ দিতে হয়। কিন্তু সমস্যা হলো, মুকুটটা যদি কাগজের হয় তবে একটু বৃষ্টিতেই তার আসল রূপ বেরিয়ে পড়ে। ইরান যুদ্ধের 1 মাস পূর্তি উপলক্ষে দেওয়া তার ভাষণটি ঠিক সেরকমই এক নাটকীয় উপস্থাপনা। শুরুতেই তিনি চলে গেলেন মহাকাশে নাসার আর্টেমিস মিশনের ক্রুদের অভিনন্দন জানাতে, যেন পৃথিবীর জটিল বাস্তবতা থেকে মন সরিয়ে এক ধরনের কল্পনার জগতে নিয়ে যেতে চান শ্রোতাদের। কিন্তু সমস্যা হলো, আমেরিকান জনগণ তখন চাঁদের দিকে তাকিয়ে নেই, তারা তাকিয়ে আছে গ্যাস স্টেশনের দিকে যেখানে দাম বাড়ছে, আর তাকিয়ে আছে পারস্য উপসাগরের দিকে যেখানে যুদ্ধের আগুন থামার কোনো লক্ষণ নেই। ভাষণের দ্বিতীয় পর্বেই তিনি যেন এক নিঃশ্বাসে ইরানকে শেষ করে ফেললেন। তার দাবি ইরানের নৌবাহিনী নেই, বিমান বাহিনী ধ্বংস, নেতারা মৃত, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভেঙে পড়েছে। শুনতে মনে হয় যেন যুদ্ধ শেষ, এখন শুধু বিজয় মিছিল বাকি। কিন্তু বাস্তবতা একটু অন্যরকম, কারণ একই সময়ে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে আছে। আমেরিকার জাহাজ চলাচল বন্ধ, আর বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বাড়ছে। যুদ্ধ যদি সত্যিই শেষের পথে থাকে, তাহলে বাজার কেন ভয় পাচ্ছে? এখানেই আসল দ্বন্দ্ব। ভাষণে এক ছবি, বাস্তবে আর এক। ট্রাম্প বললেন আমেরিকা জিতছে আগের যে কোনো সময়ের চেয়ে বড়ভাবে, কিন্তু পরিস্থিতি বলছে ভিন্ন কথা। কারণ যুদ্ধক্ষেত্রে এখনো প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েল এখনো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুখে, আর ইরানও প্রতিদিন ইসরায়েলের আক্রমণের শিকার হচ্ছে। তাহলে প্রশ্নটা স্বাভাবিক, যদি সব শেষ হয় তাহলে যুদ্ধ চলছে কেন? এই ভাষণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, যা বলা হয়েছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যা বলা হয়নি। ট্রাম্প দীর্ঘ 19 মিনিট কথা বললেন, কিন্তু তিনি একবারও স্পষ্ট করে বললেন না এই যুদ্ধের শেষ কোথায়, বিজয়ের সংজ্ঞাটা কি। রাজনীতিতে অনেক সময় লক্ষ্য নির্ধারণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে সেই লক্ষ্যটাই কুয়াশার মধ্যে ঢাকা। তিনি বলছেন মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় পূরণ হয়ে গেছে, কিন্তু সেই লক্ষ্যগুলো আসলে কি ছিল? ইরানের শাসন ব্যবস্থা বদলানো, পারমাণবিক কর্মসূচি থামানো, নাকি শুধু সামরিক শক্তি দুর্বল করা?
এর কোনো স্পষ্ট উত্তর নেই। কথা শুনে মনে হচ্ছে আমেরিকা নিজেই জানে না ঠিক কি কারণে ইরানে হামলা করেছিল। এখানে বিশ্লেষকরা বিভ্রান্ত, এমনকি সাবেক উপদেষ্টারাও বলছেন এই ভাষণ আমেরিকানদের আরো বেশি বিভ্রান্ত করেছে। অর্থাৎ যুদ্ধের চেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধটা আসলে কেন চলছে, কেন সারা দুনিয়ার মানুষ দাম চুকাচ্ছে, সেটাই কেউ জানে না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হরমুজ প্রণালী। বিশ্ব অর্থনীতির ধমনী বলা যায় এই জলপথকে, কিন্তু ট্রাম্প এই বিষয়ে কোনো স্পষ্ট রোডম্যাপ দেননি, বরং তিনি এক অদ্ভুত অবস্থান নিয়েছেন। একদিকে ইরানকে চাপ দিচ্ছেন প্রণালী খুলতে, অন্যদিকে মিত্র দেশগুলোকে বলছেন তোমরা গিয়ে দখল করো। এটা অনেকটা সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মতো, যিনি নিজে ক্লাস নেবেন না কিন্তু ছাত্রদের বলবেন তোমরাই পড়াশোনা করে পরীক্ষা দাও। এখানে স্পষ্ট হয়ে ওঠে আমেরিকা নিজেই সেই সংকট থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। ট্রাম্প আবার দাবি করলেন আমেরিকার বিদেশি তেলের দরকার নেই। তিনি বললেন যুক্তরাষ্ট্র বিশ্বের 1 নম্বর তেল ও গ্যাস উৎপাদক, কিন্তু বাস্তবতা হলো বৈশ্বিক বাজার একে অপরের সঙ্গে এতটাই জড়িত যে হরমুজ বন্ধ হলে আমেরিকা চাইলেও সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে পারে না। তেলের দাম বাড়লে তার প্রভাব আমেরিকার ভেতরেও পড়ে। পেট্রোলের দাম বাড়ে, ভোটার অসন্তুষ্ট হয়, আর সেই অসন্তুষ্টি গিয়ে পড়ে নির্বাচনের বাক্সে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের ভাষণের আরেকটি দিক খুব গুরুত্বপূর্ণ। তিনি এই যুদ্ধকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ বলে আখ্যা দিয়েছেন। ইতিহাসে এই বাক্য নতুন না। ইরাক যুদ্ধের সময়ও একই কথা বলা হয়েছিল, আফগানিস্তান যুদ্ধের সময়ও। কিন্তু সময় প্রমাণ করেছে সব বিনিয়োগ লাভ দেয় না, কিছু বিনিয়োগ ক্ষতির খাতায় চলে যায়। আর এখন প্রশ্ন উঠেছে এই যুদ্ধ কোন খাতায় যাবে। ভাষণের আরেকটি সূক্ষ্ম দিক হলো তার সময়সীমা নির্ধারণ। তিনি বলছেন আরো 2 থেকে 3 সপ্তাহ, কিন্তু এই সময়সীমা বাস্তবে কতটা কার্যকর? বেনিয়ামিন নেতানিয়াহু কি সেই সময়সীমা মানবেন? ইরান কি সেই অনুযায়ী থামবে? এখানে আবার সেই পুরনো সমস্যা, একটি যুদ্ধ কিন্তু একাধিক পক্ষ এবং প্রত্যেকের লক্ষ্য আলাদা আলাদা। ট্রাম্প তার ভাষণে কাসেম সোলাইমানির প্রসঙ্গ টেনে আনলেন, যেন অতীতের একটি সফল অভিযানকে সামনে এনে বর্তমানের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা। কিন্তু ইতিহাসের পুরনো অধ্যায় দিয়ে নতুন সমস্যার সমাধান হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে স্থলবাহিনী নিয়ে। হাজার হাজার মার্কিন সেনা এই অঞ্চলে জড়ো হচ্ছে, কিন্তু তাদের ভূমিকা কি? আক্রমণ, প্রতিরক্ষা, নাকি শুধু চাপ সৃষ্টি? এই প্রশ্নেরও কোনো উত্তর নেই। এখানেই বোঝা যায় যুদ্ধ শুধু সামরিক নয়, কৌশলগতভাবেও আটকে গেছে। আর এই আটকে যাওয়াটাই আসল সংকট। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিও এখানে বড় ভূমিকা রাখছে। জনমত এই যুদ্ধের পক্ষে নেই। পেট্রোলের দাম বাড়ছে আর সামনে নির্বাচন। এই পরিস্থিতিতে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে এই যুদ্ধ থেকে বের হওয়া যায়, সেটাও আবার এমনভাবে যাতে দেখতে পরাজয়ের মতো না লাগে। এটাই রাজনীতির সবচেয়ে কঠিন সমীকরণ। হার মানতে হবে, কিন্তু সেটা স্বীকার করা যাবে না। সব মিলিয়ে ট্রাম্পের এই ভাষণটা যেন এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। তিনি শুধু ইরানের সঙ্গে লড়ছেন না, তিনি নিজের জনগণের মনোভাবের সঙ্গেও লড়ছেন। তিনি বোঝাতে চাইছেন সবকিছু নিয়ন্ত্রণে আছে, কিন্তু ভাষণের ফাঁকফোকরগুলো বলছে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত এই প্রশ্নটা থেকেই যায়, এটা কি সত্যিই লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছানো এক যুদ্ধ, নাকি এটি এমন এক জটিল ফাঁদ যেখানে আমেরিকা নিজেই আটকে গেছে? আর সেই শেষটা কি হবে, বিজয়ের নাকি স্বীকার না করা পরাজয়ের? সেটাই এখন দেখার বিষয়। রাজনীতি, যুদ্ধ আর বাজার, এই দুই জায়গায় একটা অদ্ভুতভাবে এক সুতোয় বাঁধা। এখানে সত্যি কথার তেমন কোনো দাম নেই, কিন্তু শোনা কথা দাবানলের আগুনের মতো ছড়িয়ে পড়ে। আপনি যদি একটু কান পাতেন, দেখবেন ঢাকার অলিগলি থেকে শুরু করে গ্রামের চায়ের দোকান পর্যন্ত সবাই আজ একটাই গল্প বলছে। বাংলাদেশে
তেল নাই। অথচ এইদিকে সরকার বলছে তেলের কোনো সংকট নেই। এই দুই কথার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল নাটক, যার নাম তেল নিয়ে তেলেস্মাতি। এই নাটকের প্রথম দৃশ্যটা শুরু হয় অনেক দূরে, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালিতে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ইরানে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম নিয়ে এক অস্থিরতা তৈরি হলো। সেই সঙ্গে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। কিন্তু মজার বিষয় হলো, ইরান নিজেই ঘোষণা দিল বন্ধু দেশ বাংলাদেশের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। মানে অন্য দেশে প্রভাব পড়লেও ইরানের বন্ধু কোটায় আমরা সেফ জোনে। তার প্রমাণও ইরান আজ দিয়ে দিয়েছে। কিন্তু কে শোনে কার কথা? সমস্যা হলো, আশ্বাসে আজ বিশ্বাস নেই কারো, মানুষ ভয় পায়। এই ভয়টাই বাংলাদেশের বাজারে ঢুকে পড়ল প্যানিক বাইং নামে নতুন এক রোগ হয়ে। আপনি হয়তো একটা মোটরসাইকেল চালান বা একটা গাড়ি, কিন্তু হঠাৎ করে মনে হলো, না, আজ যদি 10 লিটার তেল না ভরি তাহলে কাল আমি রাস্তায় আটকে যাব। পাশের লোকটা 5 লিটার নিচ্ছে দেখে আপনি 10 লিটার নিলেন, আর আপনাকে দেখে তৃতীয় ব্যক্তি 15 লিটার নিতে দৌড় দিল। এইভাবে চাহিদা হঠাৎ করেই 45% বেড়ে গেল। এখন ভাবুন, বাস্তবে তেলের কোনো ঘাটতি না থাকলেও সবাই যদি একসঙ্গে বেশি বেশি কিনতে শুরু করে তাহলে কি হবে? ঠিক সেটাই হয়েছে। ফিলিং স্টেশনে লাইন এমন লম্বা হয়েছে যে দেখে মনে হয় যেন ঈদের আগে বাসের টিকিট বিক্রি হচ্ছে। কেউ গাড়ি নিয়ে দাঁড়িয়ে, কেউ মোটরসাইকেল নিয়ে, আবার কেউ বোতল, ড্রাম, এমনকি বাইসাইকেলে করে মোটরসাইকেলের ট্যাঙ্ক খুলে এনে তেল নিতে এসেছে। গাইবান্ধার সেই বাচ্চু মিয়ার গল্প তো এখন প্রায় লোককাহিনীর মতো। মানুষ এখন ট্যাঙ্ক খুলে সাইকেলে করে তেল আনে। কিন্তু গল্প এখানেই থেমে থাকলে মজা ছিল। আসল নাটক শুরু হয় তখন যখন এই ভয় আর চাহিদার সুযোগ নেয় একদল চতুর আর সুযোগ সন্ধানী মানুষ। বাংলাদেশের মার্চ 2026 থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 2,96,305 লিটার জ্বালানি তেল। হিসেব করলে দাঁড়ায় প্রায় 3,75,00,000 টাকার মতো। ভাবুন তো, এই তেলগুলো কোথায় ছিল? কোনো বিশাল তেলের ট্যাঙ্কে? না, সেগুলো লুকানো ছিল আমাদের খুব পরিচিত জায়গায়, বসত বাড়ির ভেতরে, গোয়াল ঘরে, এমনকি বাঁশঝাড়ের নিচে মাটির তলায়। নাটোরে এক ব্যবসায়ী তো পুরো সিনেমার মতো করে বাঁশঝাড়ের নিচে ট্যাঙ্ক বসিয়ে 10,000 লিটার তেল লুকিয়ে রেখেছিলেন, যেন গুপ্তধন। সিনেমাকেও হার মানিয়েছে এই ঘটনা। আমরা ছোটবেলায় শুনতাম বাঁশঝাড়ে ভূত থাকে, এখন মনে হচ্ছে ভূত না থাকলেও তেল থাকে। এই মজুতদারির পেছনের যুক্তিটা খুব সহজ। আজ যদি তেলের দাম 110 টাকা হয় আর কাল সেটা 200 টাকায় বিক্রি করা যায়, তাহলে লাভটা কেমন দাঁড়ায়? এই লোভটাই বাজারকে নষ্ট করে দেয়, আর এই লোভের ফলাফল বিশৃঙ্খলা। তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটে নড়াইলে। নড়াইলে তেল না পেয়ে এক পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মাত্র কয়েক লিটার তেলের জন্য একজন মানুষ অন্য আরেকজনের জীবন নিয়ে নিলেন। ভাবুন বিষয়টা কতটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। আবার কোথাও ফুয়েল কার্ড নিতে গিয়ে মানুষ মারা যাচ্ছে, কোথাও সেই কার্ড নিয়ে মারামারি। লালমনিরহাটে তো তেল নিয়ে ঝগড়া কাদামাটিতে গড়িয়েছে। মানুষ লিটারেলি কাদায় গড়াগড়ি খেয়ে মারামারি করছে। এই দৃশ্যগুলো শুনলে মনে হয় আমরা যেন কোনো সভ্য সমাজে না, বরং কোনো যুদ্ধক্ষেত্রে বাস করছি। তেলের পাম্পগুলোতে কিলোমিটার জুড়ে লম্বা লাইন, আর কোনো পাম্পে ঝুলছে তেল নেই সাইনবোর্ড। কোথাও আবার পুলিশ তেলের পাম্প এসে পাহারা দিচ্ছে।
কিন্তু আসল প্রশ্ন হলো, এই অবস্থার জন্য দায়ী কে? সরকার বলছে তেলের কোনো সংকট নেই। বিদ্যুৎ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন এই দীর্ঘ লাইন আসলে বাস্তব পরিস্থিতির প্রতিফলন না, বরং মানুষের অতিরিক্ত কেনাকাটার ফল। জ্বালানি বিভাগের কর্মকর্তারাও বলছেন এটা মনস্তাত্ত্বিক সমস্যা। আমরাও তা বিশ্বাস করতে চাই। অন্যদিকে সমাজ বিশ্লেষকরা বলছেন এটা আমাদের সামাজিক বৈকল্য। সংকট দেখলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি, যেন আগে নিলে বাঁচবো, না নিলে শেষ। এই দুই বক্তব্যের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ। সে রাস্তায় বেরুলেই দেখছে পাম্পে লাইন, দোকানে তেল নেই লেখা সাইনবোর্ড, আর খোলা বাজারে দ্বিগুণ দামে তেল বিক্রি হচ্ছে। তখন সে কাকে বিশ্বাস করবে? সরকারকে নাকি নিজের চোখকে? এই জায়গাটাতেই তৈরি হয় কৃত্রিম সংকট। বাস্তবে তেল আছে কিন্তু বাজারে নেই, কারণ সেটা আটকে আছে কারো গুদামে, কারো বাঁশঝাড়ে কিংবা কারো লোভের ভাঁড়ারে। বাংলাদেশের 64 জেলায় এখন অভিযান চলছে। 1053টির বেশি মামলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই অভিযান কি মানুষের মানসিকতা বদলাতে পারবে? কারণ সমস্যাটা শুধু তেলের না, সমস্যাটা আমাদের চিন্তার। আমরা সংকটকে ভয় পাই, কিন্তু সেই ভয়কে ব্যবহার করে অন্য কেউ লাভ করছে, এ বিষয়টা আমরা বুঝি না। আমরা ভাবি আমি যদি একটু বেশি নিয়ে রাখি সমস্যা কি, কিন্তু একই চিন্তা যদি 10 লাখ মানুষ করে তখন সেটাই হয়ে যায় জাতীয় সমস্যা। এই পুরো ঘটনাটা একটা আয়নার মতো। এখানে আমরা নিজেদেরকে দেখতে পাই, আমাদের লোভ, আমাদের ভয়, আমাদের অস্থিরতা সবকিছু একসঙ্গে ধরা পড়ে। প্রথম দিন থেকেই সরকার বিভিন্ন দেশ থেকে তেল কিনছে। পরিসংখ্যান বলছে অন্য সময়ের চেয়ে বেশি মজুদ করে রাখছে। বাংলাদেশে তেলের সংকট নেই, সংকট হলো মানুষের মনের মধ্যে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী 31শে মার্চ পর্যন্ত দেশের ডিজেলের মজুদ রয়েছে 1,28,939 মেট্রিক টন। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল, 44,609 মেট্রিক টন জেট ফুয়েল মজুদ রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে ডিজেলের গড় নিয়মিত চাহিদা 12,000 মেট্রিক টনের মতো। অর্থাৎ মজুদ থাকা ডিজেলে প্রায় 11 দিনের মতো চলবে। তার মানে এই নয় যে জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে শূন্য হয়ে যাবে। এই সময়ে নতুন করে আমদানি করা জ্বালানি তেলের চালান দেশে পৌঁছলেও আবারও এই মজুদ বাড়বে। আর সত্যি বলতে কি, ভয় প্রযোজ্য। কারণ যুদ্ধটা মধ্যপ্রাচ্যে হলেও তার প্রতিফলন হচ্ছে আমাদের বাজারে, আমাদের আচরণে, আমাদের সমাজে। আমরা বন্দুক ধরিনি, কিন্তু আমরা নিজেরাই নিজের বিরুদ্ধে একটা অদৃশ্য যুদ্ধ শুরু করেছি। লোভ আর ভয়ের যুদ্ধ। এই যুদ্ধের কোনো বিজয়ী নেই, শুধু আছে কিছু হারানো মানুষ, কিছু ভাঙা সামাজিক সম্পর্ক আর কিছু বাঁশঝাড়, যার নিচে লুকিয়ে আছে আমাদের বিবেক।